ওয়েলকাম টু গপ্প রেডিও। গপ্প রেডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত পৈশাচিক। গল্পটি আমরা নিয়েছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় 50টি ভূতের গল্প বইটি থেকে। বইটির প্রকাশক আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড। গল্পের মুখ্য ভূমিকায় বক্তা এবং বক্তার মায়ের বড় মামা। শুরু হচ্ছে আজকের গল্প পৈশাচিক। আজকাল ভূতের গল্প কেউ লেখেন না, তার কারণ এই বিজ্ঞানের যুগে ভূতে বিশ্বাস করে না কেউ। যদিও বা কেউ লেখেন তো গল্পের শেষে এমন করে দেন যে আসলে ভূত বলে যেন কিছুই নেই। মানুষ মানুষের ভ্রমে অথবা উল্টোপাল্টা কিছু দেখে অযথা ভয় পেয়ে ভূতের অস্তিত্ব কল্পনা করে নেয়। আমার এই গল্পটি কিন্তু সেরকম নয়। কেউ বিশ্বাস করুক আর নাই করুক, ঘটনাটি ঘটেছিল। আমার মায়ের যিনি বড় মামা, তিনি সেকালের একজন নামকরা ডাক্তার ছিলেন। গল্পটা তার মুখেই শুনেছিলাম। তিনি এখন বেঁচে নেই, কিন্তু তার বলে যাওয়া গল্পটি আজও বেঁচে আছে আমার কাছে। তিনি গল্পটি যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই বলছি তোমাদের। আমি তখন শিবানীপুরে থাকি। ডাক্তারি পাশ করে কলকাতায় না গিয়ে গ্রামের মানুষের সেবাতেই জীবন উৎসর্গ করেছি। ভগবানের কৃপায় আমার হাত যশো হয়েছে খুব। আর বনগাঁয়ে শিয়াল রাজার মতো ওই অঞ্চলে ডাক্তার বলতে তো আমিই ছিলাম। তখনকার গ্রামও ছিল গ্রামের মতো, একেবারে অজগা যাকে বলে ঠিক তাই। গ্রাম তখন এমনই ছিল যে এখনকার গ্রামের ছেলেরাও তখনকার সেই গ্রামকে কল্পনা করতেও পারবে না। যাই হোক, সেই সময় আমার গ্রামের প্রায় 15 মাইল দূরে এক গ্রাম থেকে কল এলো আমার কলেরা কেস। না যাওয়া ছাড়া উপায়ও নেই, তাই যা যা সঙ্গে নেওয়া প্রয়োজন তা নিয়ে আমার একটা ঘোড়া ছিল। সেই ঘোড়ায় চেপে চললুম রোগী দেখতে। সন্ধ্যের মুখে বেরিয়েছি, তাই যেতে না যেতেই রাত হয়ে গেল। কাজেই রোগী দেখার পর ওই গ্রামেই সেই রাত্রে রয়ে গেলাম। রোগীর বাড়ির লোকেরা দুধ, মুড়ি, মন্ডা ও বর্তমান কলা যথেষ্ট পরিমাণে খাওয়াল। পেট ভরে তৃপ্তি করে খেয়ে দে শুতে না শুতেই ঘুমিয়ে পড়লাম। গাঢ় গভীর ঘুমে মগ্ন হয়ে গেলাম আমি। রাত তখন কত তা জানি না। হঠাৎ একটা ডুকরে ওঠা কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। তারপরে শুনতে পেলাম একটা অস্পষ্ট কোলাহল। বুকটা ধড়াস করে উঠল। রোগী কি মারা গেল নাকি? কিন্তু যা ওষুধ দিয়েছি তাতে তো মরবার কথা নয়। বিশেষ করে রোগীর শারীরিক অবস্থা খুবই ভালো ছিল। কান্না শুনে তাড়াতাড়ি টর্চ জেলে দরজা খুলে বেরিয়ে এলাম। ঘর থেকে বেরিয়েই দেখি একটা অল্প বয়সী বউ উঠোনে শুয়ে আছাড় পাছাড় করে কাঁদছে আর চেঁচাচ্ছে, ওগো, আমার কি সর্বনেশ হয়ে গেল গো! আমার বাপুনকে খেয়ে ফেললে। আমি কোনো রকমে আমার খোকাকে নিয়ে বাইরে এসছি। তোমরা বলে দাও আমি এখন কি করবো গো? বউটির কান্না দেখে আর কথা শুনে ভাবলাম হয়তো গৌবাগ বা অন্য কিছু তার বাপনকে খেয়ে ফেলেছে। কিন্তু আশেপাশের লোকেদের মুখে যা শুনলাম তাতে তো নিজের কানকেই বিশ্বাস করতে পারলাম না। এও আবার হয় নাকি? বউটির স্বামী কলকাতায় কাজ করে। প্রতি শনিবার সে বাড়ি আসে। রবিবার বাড়িতে থেকে সোমবার ভোরে সে চলে যায়। আজ শনিবার। লোকটি যথা নিয়মেই রাত্রিবেলা এসে উপস্থিত হয়, কিন্তু কেমন যেন উদ্ভ্রান্ত চেহারা তার। চোখ দুটো লাল, মাথার চুল উস্কো খুস্কো। বউটি স্বামীকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমার শরীর খারাপ নাকি? লোকটি কোনো রকমে শুধু হুঁ বলে, আর কিছু না। রাতে খাওয়া দাওয়া পর্যন্ত করে না। বিছানা করে দিলে গুম হয়ে শুয়ে থাকে চুপচাপ। বউটি কি আর করে, মনমরা হয়ে কিছুই বুঝতে না পেরে সামান্য দুটি মুড়ি চিবিয়ে
এক ঘটি জল খেয়ে শুয়ে পড়ে ছেলে দুটিকে নিয়ে। একটি ছেলে 3 বছরের, অপরটি 6 মাসের। বউটি শুয়ে থাকে, কিন্তু নানা চিন্তায় তার ঘুম আসে না। হঠাৎ এক সময় চপাট চপাট শব্দে চমকে উঠে আর চোখে তাকিয়ে শিউরে ওঠে সে। দেখে তার স্বামী মশারির বাইরে বসে কি যেন খাচ্ছে। দেখেই তো তার বুক শুকিয়ে গেল। পাশে হাত বাড়িয়ে দেখলো কোলের ছেলেটি নেই। কচি ছেলে রাত বিরেতে কান্নাকাটি করলে দুধ খাওয়াবার জন্য, কাঁথা পাল্টাবার জন্য ছোট চিমনি লণ্ঠনটা অল্প করে জেলেই রাখত সে। তাতেই দেখল ওর স্বামী মশারির বাইরে বসে সেই শিশুটিকেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বউটির মনে হলো সে একবার চিৎকার করে কেঁদে ওঠে, কিন্তু তা সে করল না। আবার অন্য ছেলেটিকে নিয়ে চুপি চুপি পালাবার মতো সাহসও হলো না তার, কেননা পালাতে গেলেই ধরা পড়ে যাবে। তাই করল কি, ইচ্ছা করেই ঘুমন্ত ছেলেটার গায়ে জোরে একটা চিমটি কেটে দিল। যেই না দেওয়া অমনি শুরু হয়ে গেল ম্যাজিক। ছেলেটি চিৎকার করে কেঁদে উঠল, আর ওর স্বামী তাড়াতাড়ি মশারির ভেতর ঢুকে আজ খাওয়া শিশুটিকে যথাস্থানে শুইয়ে দিয়ে যেন কিছুই জানে না এমনভাবে শুয়ে পড়ল। বউটি দেখেও দেখল না, যেন ছেলের কান্নায় এইমাত্র ঘুম ভেঙে গেল এমন ভান করে ঢিপ ঢিপ করে ঘা কত বসিয়ে দিল ছেলেটির পিঠে। স্বামী বলল, রাত দুপুরে শুধু শুধু মারছো কেন ছেলেটাকে? বউটি যেন খুব বিরক্ত হয়েছে, এমনভাবে বলল, না, মারবো না। পাপ কোথাকার। প্রত্যেক দিন রাত্রি হলেই ওনাকে মাঠে বসাতে নিয়ে যেতে হবে। ভাল লাগে? তা নিয়ে যাও না, তাহলে ছেলে মানুষ বিছানা নষ্ট করে ফেলবে। বউটি এই সুযোগেরই অপেক্ষা করছিল। ছেলের নাড়া ধরে হিড় হিড় করে টেনে তুলে ঘরের বাইরে এসেই শিকল তুলে দিল দরজা দিয়ে। এখানে এসে আছাড় কাছাড় করে কাঁদতে লাগলো। সব শুনে তো আমার মাথায় খারাপ হবার জোগাড়। আমি বেশ বুঝতে পারলাম বউটির স্বামী হঠাৎ উন্মাদ হয়ে গিয়ে এই কীর্তি করে ফেলেছে। তাই গ্রামের অন্যান্য লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলাম। গিয়ে দেখলাম গোটা বাড়িটাকে ঘিরে রেখেছে গ্রামের লোকেরা এবং অগ্নিসংযোগও করেছে। খড়ের চালায় একবার আগুন লাগলে সে আগুন থামায় কে? ঘরের ভিতরে বউটির উন্মত্ত স্বামী তখন লাথির পর লাথি মেরে চলেছে আর দরজা খুলে দেওয়ার জন্য চিৎকার করেছে। আমি যেতে যেতেই আগুন দাউ দাউ করে চলে উঠল। আমি প্রত্যেককে ভৎসনা করলাম এই অগ্নিসংযোগের ব্যাপারে। সবাইকে বললাম, একটা পাগল লোককে তোমরা এইভাবে পুড়িয়ে মারলে কেন? লোকটাকে তো বাইরে বের করে বেঁধে রাখতে পারতে। কিন্তু কাকে কি বোঝাবো? গ্রাম শুদ্ধ লোকের প্রত্যেকেরই ধারণা লোকটা মোটেই উন্মাদ নয়, এমনকি আসল মানুষই নয়। এটা একটা পৈশাচিক ব্যাপার। পিশাচরা নাকি মাঝে মধ্যে এই রকম নকল মানুষের রূপ ধরে আসে। যাই হোক, রাত্রি প্রভাত হলে আমি কয়েকজন লোককে পাঠালাম কলকাতায় তাদের ভুল ভাঙাবার জন্য। কিন্তু তারা সন্ধ্যের পর কলকাতা থেকে ফিরে এসে যা বলল তা শুনে আমার গায়ে লোম শুদ্ধ খাড়া হয়ে উঠল। তারা বলল, লোকটি 2 দিন আগেই কলকাতাতেই গাড়ি চাপা পড়ে মারা গেছে, মৃতদেহ মর্গে আছে। এখন ওর বউ ছেলেকে নিয়ে গেলে লাশ ফেরত দেবে ওরা। দেহটা কলকাতাতেই দাহ করা হবে। এতক্ষণ আপনারা শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পৈশাচিক। গল্পের মুখ্য চরিত্র তথা বক্তা এবং তার মায়ের বড় মামার চরিত্রে ছিলেন দেবাঞ্জন। অন্যান্য চরিত্রের মধ্যে 2 মহিলা কণ্ঠে ছিলাম আমি, সুমিতা। স্পেশাল এফেক্ট অ্যান্ড সাউন্ডে ছিলেন দেবাঞ্জন। গল্পের সূত্রধার আমি, সুমিতা। শেষ হলো আজকের গল্প পৈশাচিক। আগামী সপ্তাহে ফিরে আসবো আবারও একটা নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।